অনুষ্ঠান সমসাময়িকে। আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাজ্য ভারতের অন্যতম রাজ্য পশ্চিমবাংলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 2 দফায় ভোট গ্রহণ শেষে আজকে যে ফলাফল বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে কেন্দ্রে যে দল শাসন করছে ভারতের বিজেপি, পশ্চিমবাংলার শাসনভারও তারা গ্রহণ করতে যাচ্ছে এবং দীর্ঘদিন থেকে পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতাসীন ছিল তারা এবার বিরোধী আসনে বসতে বাধ্য হচ্ছে। তো পশ্চিমবাংলার রাজনীতিতে যে এই পরিবর্তন, সেই পরিবর্তনের কারণ এবং এটার প্রেক্ষিতে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে কি প্রভাব পড়তে পারে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, পশ্চিমবাংলা থেকে যুক্ত হয়েছেন। কলকাতা থেকে শীর্ষেন্দু চক্রবর্তী, ডেপুটি নিউজ এডিটর, সংবাদ প্রতিদিন। দাদা কি শুনতে পাচ্ছেন? শীর্ষেন্দু চক্রবর্তী। হ্যাঁ, নমস্কার। নমস্কার। এছাড়া আছেন দেবাশিস পাঠক, সাহিত্যিক, সাংবাদিক এবং শিক্ষাবিদ। দেবাশিস পাঠক কি শুনতে পাচ্ছেন? পাচ্ছি, নমস্কার। আচ্ছা, আমরা শীর্ষেন্দু চক্রবর্তীকে দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই। পশ্চিমবাংলায় যে এই পরিবর্তন বিজেপি প্রায় দীর্ঘদিন ধরেই তারা ক্ষমতায় আসতে চাচ্ছিল, পশ্চিমবাংলায় পারছিল না। এই পরিবর্তনের কারণটা কি? কি প্রেক্ষিতে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে বেছে নিল তৃণমূল কংগ্রেসের বিপরীতে? দেখুন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের বেশ কয়েকটা কারণ আমরা উল্লেখ করতে পারি। প্রথমত, একটি দল 15 বছর ক্ষমতায় ছিল। 15 বছর একটানা ক্ষমতায় থাকার অর্থ একটা সরকার বিরোধী হাওয়া তৈরি হয়। এটা আমরা অতীতেও দেখেছি, যখন বামেরা 34 বছর ক্ষমতায় ছিল, তারপরে সরকার বিরোধী হাওয়া। এই সরকার বিরোধী হাওয়া একটা ছিলই তৃণমূলের বিরুদ্ধে। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সামনে এসেছিল। এর মধ্যে ছিল চাকরি চুরির অভিযোগ। দলের এক শীর্ষ নেতা, যার বাড়ি থেকে কোটি কোটি টাকা, প্রায় 50 কোটি টাকার বেশি উদ্ধার হওয়া, বহু মানুষের চাকরি যাওয়া, এসএসসির মতন পরীক্ষায় দুর্নীতি হওয়া এবং একাধিক অভিযোগ। চাকরি চুরির অভিযোগ ছিল, এছাড়াও আরো দুর্নীতি, টাকা চুরি, টাকা নয় ছয় কাজ না হওয়া, পিছিয়ে পড়া, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, এরকম একাধিক অভিযোগ ছিল। বিশেষ করে তরুণ প্রজন্ম, আমরা যাকে বলি জেনজি প্রজন্ম, সেই জেনজি প্রজন্ম কিন্তু আস্তে আস্তে তৃণমূল থেকে সরে যাচ্ছিল, কারণ তাদের চাকরি নেই, চাকরির একটা সমস্যা তৈরি হচ্ছিল। এই প্রেক্ষাপটটা হয়তো তৃণমূল নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব বুঝেছিলেন, কিন্তু অনেক পরে যাদের উপর দলের নেতারা, দলের শীর্ষ নেতা, দলের প্রধান নেত্রী নির্ভর করেছিলেন, সেই সব নিচুতলার ছোট দায়িত্বপ্রাপ্ত নেতারা এবং সিনিয়র নেতারা একের পর এক তাদের ভূমিকা দলের ক্ষতি করেছে, দলের সর্বনাশ করেছিল। এর ফলে একটা দল বিরোধী হাওয়া তৈরি হয়, দলের ভেতরেই হাওয়া তৈরি হয়। কিন্তু যে সময় সংশোধন করা শুরু হয়েছিল সেটা অনেক দেরি হয়ে গেছিল। এই যে সরকার বিরোধী মনোভাব, মানুষের মনোভাব, পরিবর্তনের হাওয়া, এইটাকেই বিজেপি কাজে লাগায় এবং পরিবর্তন আসে। মানুষ চেয়েছিল নিশ্চয়ই, এত প্রায় 200-র কাছাকাছি আসন পেয়ে একটা ক্ষমতায় আসা কোনো রিগিং বা অন্য কিছু কারণ হতে পারে না। মানুষ চেয়েছিলেন পরিবর্তন, কারণ তারা 15 বছরে একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছিল এবং সেই অভিযোগের ফলেই এই পরিবর্তন বলে মনে করা হয়। এবং একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, এসআইআর, এই সার, এই ব্যবস্থাটি বহু মানুষের ভোটাধিকার না দেওয়া এবং প্রায় 93 লক্ষ মানুষের ভোট দিতে না পারা, এটাও একটা তৃণমূল সরকারের বা তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের অন্যতম কারণ বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে কত পার্সেন্ট কত ভোট পড়েছে, এটা যত সময় আসবে সেটা ভালো করে বোঝা যাবে যে কোন পক্ষ কত ভোট পেয়েছেন, এই বিষয়টাও সামনে আসবে। এবং একই সঙ্গে সামনে আসবে যে বিজেপি, যে মেরুকরণের রাজনীতির নাম যাদের বারবার শিরোনামে উঠে আসে, সেই বিজেপির হিন্দু ভোট, পশ্চিমবঙ্গের হিন্দু ভোট এবং মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট এবং হিন্দু ভোট কিভাবে মেরুকরণ হয়েছে, এটাও বিজেপির ভোট ব্যাংকে পুষ্ট করেছে বা বিজেপির ভোট ব্যাংকে সমৃদ্ধ করেছে, জিততে সাহায্য করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এই আজকে রেজাল্ট বেরোলো, আগামী 2-3 দিন পরে আমরা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বলতে পারবো কেন এই যে ম্যাসিভ পরিবর্তন, শুধুই কি সরকার বিরোধী, না আরো অনেক কিছু কাজ করেছিল এই ভোটের পরিবর্তনের জন্য। আচ্ছা, আমরা একটু দেবাশিস পাঠকের কাছে যেতে চাচ্ছি। আপনি একজন সাহিত্যিক এবং সাংবাদিক, শিক্ষাবিদ বটে, তা আপনি এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন? কেন পশ্চিমবাংলার মানুষ পরিবর্তনটা চাইলো? আমার কাছে খুব স্পষ্ট বক্তব্য আমার। এই যে পরিবর্তন সংগঠিত হলো, এটা 4টি মূল কারণ অবশ্যই 4টি। এক, প্রথমত আগেই ধারণাগত ভাবে এটা একটা বলে দেওয়া
বুঝিয়ে দেওয়া হয়েছিল, চারদিকে এরকম একটা আবহাওয়া তৈরি করেছিল যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতির আখড়া। একটা পারসেপশন, এই পারসেপশনটাই শেষ পর্যন্ত তৃণমূলের প্রথম থেকে বিরুদ্ধে ছিল। হুম। কিন্তু সেটাকে অতিক্রম করে আসতে গেলে যে সাংগঠনিক শক্তিটা দরকার ছিল, সেই সাংগঠনিক শক্তিটাও ভোঁতা হয়ে গিয়েছিল। আমি আবার বলছি, সেই সাংগঠনিক শক্তিটাও ভোঁতা হয়ে গিয়েছিল এসআইআর এর কারণে। এসআইআর পুরোটা একটা এমন ব্যবস্থা করলো, তাতে আমি যাদেরকে অপছন্দ করছি, অর্থাৎ যাদেরকে আমি মনে করছি যে যারা সাধারণভাবে আমাকে ভোট দেন না, সেই সম্প্রদায়কে, সেই মানুষগুলোকে আমি যেতে বাদ দিয়ে দিলাম। এবার সেটা বাদ দিতে গিয়ে একটা কোলাটারাল ড্যামেজও হলো। সেটা হচ্ছে মুসলমান মানুষ, সংখ্যালঘু মানুষকে বাদ দিতে গিয়ে মতুয়া এবং একাংশের মহিলারাও বাদ পড়লো। আমি তাদের প্রধানমন্ত্রী হয়ে আশ্বস্ত করলাম যে কোনো চিন্তা নেই, তুমি যদি হিন্দু হও তাহলে তুমি এখানে থাকতে পারবে। এইটা, এই আশ্বাসটা কোথাও একটা যারা খড়কুটো আঁকড়াতে চাইছে, অর্থাৎ এই মতুয়া সম্প্রদায়ের মধ্যে যাদের কাছে ভোটদানের অধিকারটা ছিল শেষ পর্যন্ত, তারা ওই আশ্বাসটাকে খড়কুটো আঁকড়ে দেখে ভাবলেন যে ঠিক আছে, একবার দেখাই যাক না। এটা দ্বিতীয় কারণ। তাহলে প্রথম ধাক্কাতে যে কাটিয়ে উঠবে সেই জায়গাটা, সেই সাংগঠনিক শক্তি 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 বলে এতদিন যে ব্যবস্থাটার প্রতি আমরা বিশ্বাস করতাম, সেই ব্যবস্থাটা কিন্তু সরাসরি এসআইআর আঘাত এনে দিয়েছিল। দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ, সাধারণ মানুষ যারা কোনো যদিও রাজনীতির সঙ্গে যুক্ত নয়, এই যে একটু আগে শীর্ষেন্দু বাবু যে কথাটা বললেন, জেন জি, এই জেন জি প্রজাতি এবং তাদের বাবা মারা, যারা নেপালে বলেনের সরকার এনেছেন, যারা কিছুটা করে বাংলাদেশেতেও হাসিনা সরকারের পরিবর্তন ঘটিয়েছেন, এই মানুষরা তাদের স্বপ্নের সঙ্গে আর তৃণমূল কংগ্রেস সামঞ্জস্য রাখতে বা সাযুজ্য রাখতে পারছিল না। এবার তাদের যে স্বপ্ন যে পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এটা কতটা সফল হবে সেটা আগামী দিনই বলবে। তার কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ইমিডিয়েট অবিলম্বে বিশাল একটা কিছু হবে। কিছু ঢাক 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 করে, ওই যেরকম গুজরাটেতে মৌ স্বাক্ষরিত হয়েছে 2009 কাছাকাছি, ওরকম কিছু মৌ ইত্যাদি স্বাক্ষরিত হবে, কিন্তু কালকেই শিল্পায়ন হবে না। এই প্রসঙ্গে আমার মাথায় সবসময় খেলা করছে, কয়েকদিন আগে সর্বভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসে অর্থনীতিবিদ সুরজিৎ এসওয়ালা একটা প্রবন্ধ লিখেছিলেন, উত্তর সম্পাদকীয়। সেখানে স্পেসিফিক্যালি লেখা ছিল, বিজেপি ক্যান উইন দ্য ইলেকশন বাট ক্যান বিজেপি উইন দ্য ইকোনমি? তার উত্তর লেখা ছিল নো। তার কারণ হচ্ছে যে বিগত মোদী জমানাতে, বিগত 15 বছরে এমনিতেও ভারতবর্ষে খুব একটা শিল্পায়ন কিন্তু হয়নি, নতুন করে বেসরকারি পুঁজি বিনিয়োগ হয়নি। 15% যে দেখতে পাচ্ছি আমরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট, শিল্পে বিনিয়োগের হার, সেটা মূলত কিন্তু সরকারি পর্যায়ে বিনিয়োগের কারণে ওই স্তরটা দাঁড়িয়ে আছে। সুতরাং কালকেই পশ্চিমবঙ্গে শিল্পায়ন হয়ে যাবে, সিঙ্গুরে হঠাৎ করে ইয়ের কারখানা চালু হয়ে যাবে, এরকমটা কিছু হবে না বলেই মনে হয়। আর এর পাশাপাশি অবশ্যই একটা স্ট্রোক, যে যতই বলুন, ভাতা রাজনীতি কিন্তু তৃতীয় কারণ প্রভাব বিস্তার করেছে। তুমি 1500 পাচ্ছিলে 3000 পাবে, তুমি 1000 পাচ্ছিলে 10,000 পাবে। এই যে ভাতা রাজনীতি, যারা ভাতা রাজনীতিকে অবজ্ঞা করেছিলেন, তারাই শেষ পর্যন্ত বাস্তব বুদ্ধি সম্পন্ন হয়ে ভাতা রাজনীতিকে আশ্রয় করেই ক্ষমতায় বেড়া ভাসালেন। আর সব শেষে যে জিনিসটা, সেটা আমি সবসময় বলবো, ধর্মীয় মেরুকরণ কিন্তু পশ্চিমবঙ্গে অবশ্যই একটা বিপুল ভাবে সম্ভব করে ফেলেছে বিজেপি। এই ধর্মীয় মেরুকরণের একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে ধর্মীয় মেরুকরণের ক্ষেত্রে সংখ্যালঘু ভোট যে পুরোপুরি ভাবে, সংখ্যালঘু ভোট যে 100% বিজেপির বিরুদ্ধে গেছে, তেমনটা হয়নি বলেই আমার আপাতভাবে মনে হচ্ছে। কালকে ট্রেন্ড দেখলে আরো স্পষ্টভাবে বোঝা যাবে। তাহলে প্রথমে আমি ধাক্কা তৈরি করেছিলাম যে তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত দল। দ্বিতীয়ত, সেই দুর্নীতিগ্রস্ত সেই প্রচারের বিরুদ্ধে সেটাকে কাটিয়ে ওঠার জন্য যে সাংগঠনিক ক্ষমতা দরকার ছিল, সেই ক্ষমতা তৃণমূল কংগ্রেসের ছিল, বরঞ্চ বিজেপির ছিল না। কিন্তু সেই সাংগঠনিক ক্ষমতা প্রয়োগের ব্যবস্থাটা এসআইআর মাধ্যমে করতে দেয়নি। তৃতীয়ত, অনেকেই প্রধানমন্ত্রীর আশ্বাসে আস্থা রেখেছেন, তার একটা ইতিবাচক ফল বিজেপি পেয়েছে। আর সব শেষে ধর্মীয় মেরুকরণের কাজ করেছে। এই 4টে কারণেই মূলত কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপর্যয়। এবং আমি আজকে এখানে বসে বলছি, আঞ্চলিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের যে একটা ভীষণ ভাবে কোনো কেন্দ্রিকতা নেই, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দলটা দাঁড়িয়ে আছে।
সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক দলটা কালকে কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকর্ষণে টিকে থাকবে লড়াইতে, কারণ এর মধ্যে বাংলায় অনেক নীতিগত পরিবর্তন ঘটে গিয়েছে। সেটা কিন্তু আমার সন্দেহ রয়েছে যে মানুষের একটা বিরাট অংশ যারা জান প্রাণ এক করে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে রাজনীতি কিছু না পেয়েও পড়তো, তারা কতটা আর তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে আগামীকালকে বিজেপি সরকার আসতে পারে, এবং যখন বিজেপির প্রবল প্রতাপ দাপটটা নানা স্তরে স্ফুরিত হবে তখন। এটুকুই বক্তব্য। জি, ধন্যবাদ। আমরা একটু শীর্ষেন্দু চক্রবর্তীর কাছে আবার ফিরতে চাচ্ছি। তো বিজেপি জয়লাভ করলো, কিন্তু মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? শুভেন্দু অধিকারী নাকি অন্য কেউ? দেখুন, এখনই এই বিষয়ে বলার বোধহয় সময় আসেনি, তার কারণ আমরা অতীতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে দেখেছি যারা মুখ্যমন্ত্রী হয়েছেন বেশ কিছু নতুন মানুষকে তুলে এনেছেন বিজেপি। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী হবেন একটা হাওয়া হয়তো রয়েছে। তিনি বিরোধী দলনেতা ছিলেন, 5 বছর বিরোধী দলনেতা হিসেবে চালিয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে, তৃণমূলের সাংসদ হিসেবে সংসদীয় গণতন্ত্র ছিলেন, রাজনীতিতে ছিলেন। ফলে শুভেন্দু অধিকারীর নাম আসতেই পারে। কিন্তু এটা মনে রাখতে হবে, বিজেপি এমন একটি দল যারা মূলত প্রধানত আরএসএস, যাদের ব্যাকগ্রাউন্ড এরকম কাউকেই মুখ্যমন্ত্রী করে থাকেন। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী হয়তো এই মুহূর্তে বিজেপির সব থেকে প্রধান মুখ, কিন্তু শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী করবেন এরকম 100% নিশ্চিত হয়ে বলা যায় না। তার দুটি কারণ। তার যে দুটি আসনে তিনি লড়াই করেছিলেন, ভবানীপুর এবং নন্দীগ্রাম, ভবানীপুর এখনো পর্যন্ত যা অবস্থা তিনি হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং নন্দীগ্রাম যেটা ওনার গড়, যেখান থেকে শুভেন্দুর উত্থান, সেখানেও জিতলে ভয়ঙ্কর মার্জিনে, মানে ম্যাসিভ মার্জিনে 20-30 হাজার ভোটে তিনি জিতছেন এমন কিছু নয়। এমন একজনকে মুখ্যমন্ত্রী করবেন যার আরএসএস নয়, এবং যিনি এর আগের বিধানসভা নির্বাচনেও বিতর্কিত জয়ের জন্য রয়েছেন, মাত্র 2000-এর কম আসনে জেতা, এবং এবছরও 2টি আসনে লড়ে নন্দীগ্রামে ওনার দলেরই একজন প্রাক্তন সদস্য, মানে প্রাক্তন বিজেপি নেতা যে এখন তৃণমূলে যোগ দিয়েছেন, তার সঙ্গে লড়াই করে হয়তো জিততে পারেন বা জিতছেন। তাকে করতে পারে, সেটাই সম্পূর্ণ বিজেপি সাংগঠনিক সিদ্ধান্ত, এখন বাইরে থেকে বলা সম্ভব নয়। তাকে বা অন্য এটা হতে পারে, কিন্তু এখনই নিশ্চিতভাবে বলা যায় না। আর আরএসএস বিষয়টি থাকে শুভেন্দু অধিকারী, আরএসএস কোনো ব্যাকগ্রাউন্ড না থাকায় ওনাকে করবেন না অন্য কাউকে করবেন, সেই বিষয়টাও থাকছে। আবার এক প্রসঙ্গে মনে রাখতে হবে, শুভেন্দু অধিকারীকে সরিয়ে অন্য কাউকে করলে শুভেন্দু কতটা মেনে নেবেন সেই বিষয়টাও কিন্তু বিজেপির কাছে চ্যালেঞ্জ। ফলে এটা একটা নিশ্চয়ই বিজেপির কাছে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ থাকছে। দেখা যাক কি হয়। দেবাশিস পাঠকের বিষয়ে কি বলবেন? শুভেন্দু অধিকারীর বিকল্প কে কেউ আছেন যিনি মুখ্যমন্ত্রী হতে পারেন? বা দেখুন, শুভেন্দু অধিকারী বারবার করে প্রমাণ করে দিয়েছেন যে তিনি বিজেপিতে একমাত্র জনতার মুখ, অর্থাৎ মানুষের যদি বাসায় থাকে কেউ, সেটা অবশ্যই শুভেন্দু অধিকারী। তার বিকল্প যিনি হতে পারতেন তিনি হচ্ছেন আমাদের দিলীপ ঘোষ। কিন্তু দিলীপ ঘোষ বর্তমানে যে অবস্থানে, দিলীপ ঘোষের আরএসএস, যেগুলো শীর্ষেন্দুবাবু বললেন আরএসএস এর ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আমি পাশেই রাজ্যটায় দেখছি যে হেমন্ত বিশ্ব শর্মা, তার তো কোনো আরএসএস ব্যাকগ্রাউন্ড নেই। তিনি এইবার টার্মেও জিতে এসছেন অসমেতে, তিনি আরএসএস ব্যাকগ্রাউন্ড ছাড়া জিতেছেন, কংগ্রেস থেকে এখানে এসছেন। শুভেন্দু বাবু তৃণমূল কংগ্রেস থেকে এই বিজেপিতে, এই ঘাসফুল থেকে পদ্মফুল শিবিরের নাম লিখিয়েছেন। শুভেন্দু অধিকারী অবশ্যই বেস্ট চয়েস। এবার সেটা সাময়িকভাবে কাউকে হয়তো বসিয়ে দুদিন টেস্ট করার জায়গা, যদি বিরাট সংখ্যাধিক গরিষ্ঠতা নিয়ে আসে বিজেপি, সে সম্ভাবনা তো রয়েছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেটা তারা করতেই পারেন। তারা শুভেন্দু অধিকারীকে বসাতে পারেন, তারা স্মৃতি ইরানিকে টেনে এনে বাগজি বাড়ির মেয়ে বলে তাদেরকেও মুখ্যমন্ত্রী বসিয়ে দিতে পারেন। আমি এই প্রসঙ্গে হঠাৎ করে মনে পড়ে গেল যে এই পশ্চিমবঙ্গে, যদিও এটা একদম অরাজনৈতিক কথা, কিন্তু আমি একজন জ্যোতিষীকে খুব জোর গলায় বলতে শুনেছি, খুব জোর দিয়ে, প্রখ্যাত জ্যোতিষী, আমার নাম বলতে কোনো অসুবিধা নেই, পণ্ডিত অনিমেষ শাস্ত্রী, তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে এবার পুরুষ মুখ্যমন্ত্রী হবে। এবং তখন থেকেই আমাদের বারবার মনে হচ্ছিল যে শুভেন্দু অধিকারী তাহলে কি উনি তার দিকে ইঙ্গিত করছেন। উনি তখন একটু ডিপ্লোম্যাটিক্যালি বললেন, না, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাও বলতে চাইছি। তা এই মতাবস্থায় ওই যে শীর্ষেন্দু কথাটা বললো যে শুভেন্দু মুখ্যমন্ত্রী হলে বিজেপির কতটা, বিজেপির বাকিরা তাকে কতটা মেনে নেবে, আর শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী না হতে পারেন
তাহলেও বিজেপির বাদবাকিরা সেই সেটা কিভাবে গ্রহণ করবে বা কি পরিস্থিতি অন্তর্দলীয় কোন্দলের মধ্যে বিজেপি পড়বে, এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। অবশ্যই আরএসএস এর একটা ফ্যাক্টর, কিন্তু একই সঙ্গে আমি স্পষ্ট করে বলছি, ক্ষমতার কাছে চলে গেলে বিজেপি আরএসএস এর তোয়াক্কা করে না। এটা অতীতেও প্রমাণিত, এখানেও প্রমাণিত হবে। আচ্ছা, আমরা আবার শীর্ষেন্দু চক্রবর্তীর কাছে যেতে চাচ্ছি। আপনি বলছিলেন, আপনার সাথে আলোচনা হচ্ছিল বাংলাদেশের সাথে এই যে পরিবর্তনের প্রেক্ষিতে সম্পর্কটা কেমন হতে পারে, বিশেষ করে তিস্তা সহ অমীমাংসিত যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোতে কি কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় আমি ব্যক্তিগতভাবে তিস্তা পানি চুক্তির পক্ষে। বাংলাদেশের মানুষের সেটা হকের বিষয়, তাদের নির্দিষ্ট তাদের দাবি, তাদের হকের জলের ব্যাপার, সুতরাং এইটা হওয়া হয়তো বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজনীয়। মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে এই চুক্তিটা হয়নি। এবং এ নিয়ে সেই কংগ্রেস আমল থেকে এখন বর্তমান বিজেপি সরকারের আমলেও একই রকম ভাবে বিরোধিতা চলছে এবং চুক্তি হয়নি। সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গে বিজেপি আসার পরে একটা ইতিবাচক অবশ্যই পরিস্থিতি তৈরি হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, এবং যাকে এই মুহূর্তে বাংলাদেশে হাইকমিশনার করে পাঠানো হবে সে দীনেশ ত্রিবেদী, তিনিও বিজেপির নেতা। তার সঙ্গেও একটা বাংলা, পশ্চিমবঙ্গ এবং বিজেপির সুন্দর যোগাযোগ। তিনি এই তিস্তা চুক্তির বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খ জানেন। আমরা এই প্রসঙ্গে বলতে পারি, যখন এই দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন, সংসদে গিয়েছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের কথা বলতে গিয়ে তার সঙ্গে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখার্জি সংসদে রীতিমতো ঝগড়া তর্ক হয়েছিল, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন বলে। আজকে দীনেশ ত্রিবেদী বিজেপির কথা বলেন এবং তিনি কেন্দ্রের একজন প্রতিনিধি হিসেবে যাচ্ছেন হাইকমিশনার হিসেবে। সুতরাং এই বিষয়টি আমি ধরেই নিচ্ছি, তখন তিনি এক দলের সমর্থক ছিলেন, এক দলের ভূমিকা পালন করেছেন, এখন তিনি যে দলের রয়েছেন সেই দলের ভূমিকা পালন করছেন। ফলে এই যে সবকিছুর ইতিবাচক পরিস্থিতি তাহলে যদি রয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে তিস্তা পানি বন্টন চুক্তি আশা করা যায় খুব শীঘ্রই সম্পন্ন হতে পারে। এক, দুই, পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে আমরা তাকিয়েছিলাম যে ভারত ভারতের ভিসা ব্যাপারে, মূলত পর্যটন ভিসা যেটা এখন আটকে রয়েছে। ফলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ভারতের ভিসা, প্রধানত পর্যটন ভিসা যেটা আটকে রয়েছে সেটা দ্রুত চালু হবে বলে মনে করা হচ্ছে। এবং 3 নম্বর, সীমান্ত সুরক্ষা, যেটা বাংলাদেশের তারেক রহমান সরকার আসার পরে সীমান্তে মৃত্যু, সেটা দোষী হন না দোষী হন, প্রত্যেকের মৃত্যু আর শূন্য নামিয়ে আনা সম্ভব কি হয়েছে, সেই সীমান্ত সুরক্ষা আরো দৃঢ় হবে বলে। কারণ কেন্দ্রীয় বিজেপি, রাজ্য বিজেপি, বিজেপির শক্তি সীমান্ত সুরক্ষা, যেটা একটা সমস্যা তৈরি হচ্ছিল, সেটা আশা করে, যেমন আমরা সবসময় আশার কথা বলতে পারি, আশা করা যায় দুই দেশের সম্পর্ক, এই সীমান্ত বলুন, ভিসা বলুন, তিস্তা বলুন, সব মিলিয়ে সব ইতিবাচক পদক্ষেপ যদি একসঙ্গে হয়, যেহেতু মানে সমভাবাপন্ন সবকিছু থাকছে, আশা করা যায় এই সম্পর্কটা আগামী দিনে আরো ভালো হবে। কারণ আমরা অলরেডি দেখেছি তারেক রহমান সরকারের সঙ্গে বাংলাদেশের ভারতের মোদী সরকারের একটা ইতিবাচক সুসম্পর্ক গড়ে উঠেছে। ফলে পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে এই সম্পর্ক আরো এগিয়ে যাবে, এই আশাই করা যায়। জি, ধন্যবাদ দেবাশিস পাঠক এবং সুশীন্দ্র চক্রবর্তী, আপনারা কলকাতা থেকে যুক্ত হচ্ছিলেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে সেই আশা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন।